এখন হয়েছে। হ্যাঁ এখন আছে না? আছে, দেখা যাচ্ছে? যাচ্ছে, রেকর্ডিং হচ্ছে কিনা সেটা তো বুঝতে পারতেছি না। হচ্ছে, আমার এখানে আসছে রেকর্ড। হচ্ছে হচ্ছে, আমার এখানেও এসেছে। আচ্ছা রেকর্ডিং এর চিহ্ন আসছে না? হ্যাঁ আসছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তো এখানে আমরা কোশ্চেনটা একটু ভালোভাবে পড়ে নেই, যদিও একটু ঘোলা ঘোলা, ভালো করে ছবিটা আসে নাই। আশরাফ এন্ড কোং 2017 সালের 1 জানুয়ারি 31 মার্চ পর্যন্ত সময়ের ইট তৈরি ও বিক্রয় সংক্রান্ত তথ্যাদি নিম্নরূপ। 1 জানুয়ারি থেকে 31 মার্চ, এটা কিন্তু 3 মাসের, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। জি 3 মাসের হিসাব, আমাদের 1 বছরের না। হ্যাঁ, এটা কিন্তু আমরা সবসময় জি। ভুল করি, আমরা মনে করি যে 1 বছরের সবসময় ধরে নেই। তারপর লেখা আছে মাটি ক্রয় 1,60,000, মাটির বহন খরচ 3 লাখ। মাটির বহন খরচ কত? 3 লাখ। 3 লাখ। জ্বালানি খরচ দেওয়া আছে 2 লাখ। তারপর জি। হচ্ছে শ্রমিকের মজুরি কত হাজার? 1,40,000 1,40,000। ইট খোলার ভাড়া ও বিদ্যুৎ খরচ প্রতি মাসে প্রতি মাসে প্রতি মাসে 10,000 টাকা। 10,000, তাহলে 3 মাসে কত হবে? 30,000। 30,000। মাটি ছানা করার খরচ 20,000। তারপর অফিসের ভাড়া প্রতি মাসে 12,000, তাহলে 3 12 36,000 3 মাসে। যাতায়াত ও জি। টেলিফোন বিল 14,000, বিজ্ঞাপন খরচ 40,000, বিক্রয় কর্মীর বেতন 60,000। বিক্রয় 2 লক্ষ ইট, 2 লক্ষ বিট ক্রয় করছে, 16 দাম লক্ষ 16 টাকায়। লক্ষ টাকা বিক্রি করছে। তৈরি ইটের প্রারম্ভিক মজুদ হচ্ছে 50,000 ইট, আর তৈরি 2.5 ইটের লক্ষ সমাপনী টাকা। মজুদ হচ্ছে 60,000, আর টাকার অ্যামাউন্টটা দেওয়া আছে। ক নাম্বার কোশ্চেনে বলছে উৎপাদিত ইটের পরিমাণ নির্ণয় করো। কি বলছে? উৎপাদিত ইটের উৎপাদিত পরিমাণ ইটের পরিমাণ নির্ণয় করতে। নির্ণয় করো। আমি উত্তরটা একটু ঢেকে দেই। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা রোদসি, তুমি আমার প্রশ্নের উত্তর দিবা, আর ম্যাডাম আপনি ভালোভাবে শুনবেন, ওকে? রোদসি ধরো, আচ্ছা তুমি ধরো এটা একটা ভার্চুয়াল ক্লাসরুম না, এটা হচ্ছে একটা মানে অফলাইন ক্লাসরুম। তুমি এই আচ্ছা ক্লাসরুমে ঢোকার সময় 10টা কলম নিয়ে ঢুকছো। কয়টা কলম আচ্ছা। নিয়ে ঢুকছো? 10টা। 10টা। তোমার কাছে একটা কলম বানানোর যন্ত্র আছে। হ্যাঁ, কলম বানানোর আচ্ছা যন্ত্র আছে, যেটা দিয়ে তুমি কলম বানাতে পারো। তো ওকে। তুমি এই রুমে প্রবেশ করার পর কিছু কলম উৎপাদন করছো। সেই কিছু কলম কত এটা আমরা জানি না, এটা আমরা জানি না। জানি না। তুমি 10টা কলম নিয়ে প্রবেশ করছো, কিছু কলম উৎপাদন করছো, ম্যাডামের কাছে তুমি 50টা কলম বিক্রয় করছো। ম্যাডামের কাছে 50টা কলম বিক্রি বিক্রয় করছো। করেছি। ম্যাডামের কাছে 50টা কলম বিক্রয় করার পরেও তোমার হাতে 20টা কলম অবশিষ্ট আছে। কোশ্চেন হলো আচ্ছা কতগুলো কলম তুমি উৎপাদন করছো? মানে এখন এটাও বলতে কতগুলো পারেন কলম উৎপাদন করেছি? কতগুলো কলম তুমি উৎপাদন, দেখো তুমি 10টা কলম নিয়ে ঢুকছো, 60টা কলম জি। উৎপাদন করছে। আর ম্যাডামকে দিছো 50টা, আর তোমার হাতে আচ্ছা এখনো আছে 20টা। 20টা, তাহলে উৎপাদন করছে কতগুলা? ম্যাডাম আপনার উত্তর 80টা। রাইট হয়েছে, দেখি রোদসি পারে কিনা। রে আমি তো বললাম 80টা। হয়নি, তোমারটা ভুল, ম্যাডামেরটা ঠিক। 60টা কলম উৎপাদন করছো। কিভাবে? দেখো তোমার হাতে আছে কয়টা? মানে এখন আছে 20টা। 20টা। ম্যাডামের কাছে বিক্রি করছো কয়টা? 50টা। তাহলে টোটাল কলম কয়টা? 70টা। হ্যাঁ 70টা না, মোট কলম কতগুলো? 70টা। 70টা। তুমি এই রুমে প্রবেশ করার আগে কয়টা নিয়ে ঢুকছিলা? 10টা। তাহলে এই রুমে এসে উৎপাদন করছো কয়টা? এই রুমে এসে উৎপাদন করেছি 70টা। কি বলে? তোমার কাছে এখন মানে আমাদের মোট কলম সংখ্যা, ম্যাডামের কাছে 50টা বিক্রি করছো। হ্যাঁ, জি। ম্যাডামের কাছে 50টা বিক্রি করছো, বিক্রি করার পরে তোমার কাছে আছে 20টা, তাহলে টোটাল কলম কয়টা? এখন 70টা। আমার কাছে কয়টা কলম আছে?
তোমার কাছে এখন 20টা আছে আর ম্যাডামের কাছে তুমি হ্যাঁ বিক্রি করছো 50টা, তাহলে হ্যাঁ তোমার টোটাল কলম কতগুলো? 70টা। 70টা। এই রুমে প্রবেশ হ্যাঁ করার সময় তুমি কতগুলো নিয়ে প্রবেশ করছো? 10টা। 10টা। তাহলে তুমি উৎপাদন করছো কয়টা? 60টা করছো উৎপাদন না? কর- ও বুঝে 60টা। নাই স্যার। 60টা মানে এখানে তো আমি আগে তো আসলে আমি বুঝতে পারিনি ব্যাপারটা, কনসেপ্টটা ক্লিয়ার হয়নি। আচ্ছা, তোমাকে তাহলে কিভাবে বোঝানো যায়? তাহলে 60টা দিয়ে বোঝাই না। ধরো তুমি 2টা কলম নিয়ে প্রবেশ করছো, আচ্ছা ম্যাডামের কাছে বিক্রি করছো 5টা, ওকে। তোমার কাছে হাতে আছে 2টা। সরি, আচ্ছা তুমি কয়টা নিয়ে প্রবেশ করছো? প্রথমে বলছি 2টা বলছি। 2টা হ্যাঁ। ম্যাডামের কাছে বিক্রি করছো 5টা, আর তোমার হাতে জি আছে 3টা। তাহলে তুমি উৎপাদন করছো কয়টা? আমার হাতে আছে 3টা, আমি উৎপাদন করেছি কয়টা? তো একটু টাইম লাগবে, 1 মিনিট। হচ্ছে 5, আমি উৎপাদন করেছি হচ্ছে 8টা। দেখো ভালোভাবে, তোমার বর্তমানে তোমার কাছে কয়টা আছে? 3টা। হ্যাঁ ম্যাডামের কাছে বিক্রি করছো কয়টা? 5টা। 5টা। তাহলে মোট কলম সংখ্যা কত? মোট 8টা। কলম সংখ্যা কি 8টা? হ্যাঁ। হ্যাঁ, তাহলে কি তুমি উৎপাদন 8টাই করছো? এইখানে না, আমি উৎপাদন তোমার কাছে উৎপাদন তো তো আগে থেকে 8টা তো 2টা হয়েছে ছিলই, তোমার কাছে আগে থেকে 2টা কলম হ্যাঁ ছিল না? হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি উৎপাদন করলা কয়টা? মোট কলম যদি 8টা হয় আর আগে থেকে যদি তোমার 6টা। হাতে 2টা থাকে, তাহলে তুমি উৎপাদন করছো কয়টা? 6টা। 6টা 6টা। 6টা। হ্যাঁ, এটা হচ্ছে রাইট হ্যাঁ আনসার। হ্যাঁ, তাহলে আগেরটা চিন্তা করো। এখন বুঝতে পেরেছি। তোমার হাতে ছিল 20টা, ম্যাডামের কাছে বিক্রি করছো 50টা, তাহলে টোটাল কলম 50টা কয়টা? হ্যাঁ। 70টা। তোমার আগে থেকে ছিল 70টা। কত? 10টা। তাহলে তুমি রুমে এসে 10টা। উৎপাদন করছো কয়টা? 60টা। 60টা। এই যে তুমি যেটা নিয়ে প্রবেশ করছো এটাকে বলা হয় প্রারম্ভিক। প্রারম্ভিক মজুদ। হ্যাঁ, প্রারম্ভিক মজুদ। আর জি। যেটা বিক্রি করছো সেটা তো বিক্রয় করছো, সেটা তো বিক্রয়। আর যেটা হুম। তোমার হাতে আছে সেটা হচ্ছে কি? সমাপনী। যেটা তোমার হাতে আছে সেটা সমাপনী মজুদ। সমাপনী মজুদ। সমাপনী মজুদ। তাহলে দেখো এখানে, দেখো আমাদের বিক্রয় কতগুলো, বিক্রয় কতগুলো ইট বিক্রি করছে? 2 লাখ ইট বিক্রি করছে। কোশ্চেনে ভালোভাবে দেখো, হ্যাঁ 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 ইট লেখা আছে বিক্রি করছে 2 লাখ কতগুলো? ইট বিক্রি করে। 2 2 লাখ। লাখটা। 2 লক্ষ। প্রারম্ভিক আগে থেকে কতগুলো ছিল? 50,000। 50,000। আর বিক্রি 50,000 করার ছিল। পর এখনো আছে কতগুলো? 60,000। 60,000। 60,000। তাহলে আমাদের উৎপাদন করছে কয়টা? আমরা কি করব? ওই বিক্রয়কৃত ইটের সাথে সমাপনী মজুদ কি করব? যোগ করব। আর ইটের প্রারম্ভিক মজুদ কি করে দিব? বাদ দিয়ে দিব। বাদ করে দিব। ঠিক আছে? জি। হুম এবার ওই হুম। যে দেখো ক নাম্বারটা করে ফেলো খাতায়। এখানে কি 3টা টাকার কলম দিব নাকি 2টা? ওই 2টা দাও। আচ্ছা। হইছে? লেখা হইছে? ক নাম্বারটা হইছে? না 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 স্যার, হয়নি। 1 মিনিট।
আনসার কি 2,10,000? অ্যান্সার দেখো 2,10,000, এটা তো লেখা আছে। হ্যাঁ 2,10,000। এবার বলো বুঝতে পারছো কিনা। জি বুঝতে পেরেছি এখন। কোনো সমস্যা আছে ম্যাডাম? না না স্যার, একটু রাখেন। স্টুডেন্টরা একদম পরে ধুমায়া দিবেন, একদম কোপায়া দিবেন একদম, বুঝতে পারছেন? জি স্যার। এই যে যত টাকা ইনভেস্ট করতেছেন ধরেন শেখার পিছনে, এগুলো সব প্রাইভেট পড়ায় একদম। আমাদের এই স্কুলে বুঝছেন, আমি যে স্কুলে পড়তাম বোর্ড স্কুল, ওইখানে একটা ম্যাডাম আসছে। তো সেই ম্যাডাম আর কি পোলাপানরে প্রচুর মনে করেন প্রাইভেটের জন্য চাপ টাপ দেয়। আবার আচ্ছা ম্যাডামের আসলে মানে কি বলবো, ফিনান্সের ক্লাস করান। আচ্ছা। ধরেন ওই যে আমি একটা বিষয় আলোচনা করছিলাম না, ফিনান্সের ওই যে অর্থের সময় মূল্য অধ্যায়ে, যে বাংলাদেশের অধিকাংশ জি জি। স্টুডেন্ট এবং টিচার মনে করে যে এম থাকলে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি, আর এম না থাকলে সেটা সরল সুদ। হ্যাঁ হ্যাঁ। আমি অনেক জায়গাতেই দেখছি, এটা কিন্তু একটা ভুল ধারণা, যে সরল সুদের সূত্রই কিন্তু আলাদা। এম থাকলেও সেটা চক্রবৃদ্ধি, এম না থাকলেও চক্রবৃদ্ধি। এম না থাকলে সেটা বার্ষিক চক্রবৃদ্ধি, আর এম থাকলে সেটা হচ্ছে হলো মানে একাধিকবার চক্রবৃদ্ধি আর কি। আর সরল সুদের সূত্রই তো আলাদা, এফ বি সমান পি প্লাস পিএনআর। হ্যাঁ, তো ওই ম্যাডামকে একদিন আমার স্টুডেন্টের খাতায় আর কি লিখে দিছে। তো ম্যাডামকে আমি ফোন দিলাম, আচ্ছা তো ফোন দিয়ে বললাম যে ম্যাডাম আপনি এটা কোথায় পাইছেন বলেন তো। তা আপনার সাথে তো আমি ফোনে কোনো কথা বলবো না, আপনি স্কুলে আসেন, আপনাকে আগে দেখবো, তারপরেই না আপনার সাথে, মানে আপনার শুধু আমি বলি যে ম্যাডাম আপনি একটু বলেন আপনি কোথায় পাইছেন এই ইনফরমেশনটা। তো ম্যাডাম খালি বারবার বলে আপনি শুধু আপনি স্কুলে আসেন, আপনি স্কুলে আসেন। তো ওটা আচ্ছা। তো ক্যান্টনমেন্টের ভিতরে স্কুলে। এখন তো ধরেন আমাদের আমি তো, আমার বাবারও চাকরি শেষ, আর হচ্ছে হলো আমারও তো স্টুডেন্টশিপ আর নাই। তো ক্যান্টনমেন্টের ভিতরে ঢোকা তো বেশ কঠিন, মানে একদম রেস্ট্রিক্টেড। তো আর আর কি যাওয়া হয় নাই। যাই হোক, খ নাম্বার কোশ্চেনে বলছে আশরাফ এন্ড কোং এর একটি ত্রৈমাসিক উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করো। এই তো ছক আঁকায় ফেলেন ম্যাডাম। স্যার প্রাইভেট পড়াই না, তা আমি ওই যে মেয়েরা আসে তো টুকটাক হেল্প করতে হয়, ওরা চায়, ওরা আসে ভরসা করে আসে, ওই জায়গাটুকুতে আমি যেন পারি ফুলফিল করে দিতে, এই জন্য আমার নিজেকে ডেভেলপ করা। না ম্যাডাম শোনেন, প্রাইভেট পড়ানো তো কোনো অপরাধ না। না না না, এমনি আমি পড়াই না আর কি স্যার, ভাই আমার শোনেন এত পরিশ্রম করি না আর কি। আমি বলি, আপনি তো জি অবশ্যই অনেক স্যার। পরিশ্রমী, আপনি এই বয়সে এসে হ্যাঁ। শিখতেছেন, অবশ্যই আপনি অনেক পরিশ্রমী। কিন্তু প্রাইভেট পড়া বা টাকা ইনকাম করা এটা তো দোষের কিছু না। না 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 স্যার, কেন যখনই দোষ হবে, আপনি আমি আপনাকে বলছি না, একটা আমার মামা স্টুডেন্টকে বালি করে ফেলছে। হ্যাঁ। ফোর্স করে, আপনি জি। একটা স্টুডেন্টকে ফোর্স করে আপনার কাছে প্রাইভেট পড়তে বাধ্য করবেন, তখন সেটা অপরাধ। কিন্তু হ্যাঁ। আপনি যদি ভালো পড়ান, হ্যাঁ, তাহলে আপনার কাছে তো স্টুডেন্ট এমনিতে আসবে, এমনিতে আপনাকে টাকা দিবে, আর এটা তো কোনো সমস্যা নাই। আপনি অবশ্যই প্রাইভেট না না পড়াবেন, না। পড়াবেন না কেন? বুঝতে পারছেন? আচ্ছা, আমরা শুরু ওরা করি। আসে শখ করে। জি। শুরু করি আমরা। আপনি মনে হয় খুব জনপ্রিয়, ছবি টবি দেখলে বোঝা যায় স্টুডেন্টদের সাথে, না? ওরা ভালোবাসে আর কি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ছবি টবি দেখে আর মনে হয়েছে। আচ্ছা যাই হোক, ছক আঁকায় ফেলেন ম্যাডাম। বিবরণ টাকা টাকা টাকা। জি। কি ভাই এঁকেছি। উপরে লিখে ফেলো আশরাফ এন্ড কং উৎপাদন ব্যয় বিবরণী 31 মার্চ 2017 পর্যন্ত ত্রৈমাসিক সময়ের জন্য। ওদেরকে পড়ানোর জন্য স্যার আমি ভূগোল বই পর্যন্ত পড়ছি, ভূগোল ক্লাস করানোর জন্য। ও মাই গড। ভূগোল বই, ভূগোল ক্লাস অঙ্কগুলো করছি, যে আবার সৌরজগতের চিত্র যেটা আঁকছে ওদেরকে ক্লাস করাছি, নিজে পড়ছি, ওরা শিখছে। আসলে ওরা মানও রাখছে, দুটা মেয়ে এ প্লাস পাইছে। আমাদের ভূগোল মেয়ে ছিল মাত্র 6টা, তার মধ্যে 2টা এ প্লাস পাইছে, ভালো আলহামদুলিল্লাহ। লাগছে। আচ্ছা, লেখা কি হয়েছে? জি স্যার। আচ্ছা, আচ্ছা তো আমি উত্তরটা এখন একটু ঢেকে দেই। আচ্ছা। উত্তর দেখলে উত্তরের দিকে চোখ যাবে বারবার। আচ্ছা, জি, জি। আমাদের স্ট্রাকচারটা কিন্তু কি ছিল ম্যাডাম? দেখি আজকে আপনাকে ধরবো, বলেন স্ট্রাকচারটা কি ছিল? কোনটা উৎপাদন ব্যয় বিবরণী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
ব্যবহৃত কাঁচামালের ব্যয়, হ্যাঁ, তারপর তারপর হচ্ছে যোগ প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ খরচ, হ্যাঁ খরচ, হ্যাঁ, খরচ খরচ খরচ, হ্যাঁ, তারপর হচ্ছে সমান মুখ্য ব্যয়, তারপর কারখানার উপরিব্যয় সমান উৎপাদন ব্যয়, চলতি কার্যের সমাপনী প্রারম্ভিক মজুদ বাদ সমাপনী মজুদ বাদ বিনষ্ট দ্রব্য বিক্রয় সমান উৎপাদিত পণ্যের ব্যয় যোগ তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ সমান বিক্রয়যোগ্য পণ্য, বাদ তারপরে তৈরি বাদ পণ্যের সমাপনী মজুদ। আচ্ছা, গুড। জি, আচ্ছা, তো সবার প্রথম আমাদেরকে ব্যবহৃত কাঁচামাল, এটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তো জি, ব্যবহৃত কাঁচামালের ভিতরে আমাদের মূল কাঁচামালটা লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, মূল কাঁচামালটা লিখতে হবে। আমাদের এখানকার মূল কাঁচামালটা কি? মাটি। মাটি, মাটি। হ্যাঁ, মাটি। তাহলে আমরা লিখে ফেলি জি, মাটি ক্রয়। 1,60,000, আচ্ছা, এটা কি ডাইরেক্ট বাইরে কলামে দিয়ে দেবো না ফার্স্টের কলামে বসাবো? ফার্স্ট প্রথম কলাম না কলামে থার্ড লিখবেন কলাম? ম্যাডাম, প্রথম কলামে। আচ্ছা ঠিক আছে, লিখছি। কত টাকা মাটি ক্রয়? 2,00,000 টাকা। 1,60,000, 1,60,000। সরি, 1,60,000, হ্যাঁ। জি, এখন মাটি ক্রয়ের সাথে কিন্তু মাটির যে বহন খরচ সেটা জড়িত, তাই না? জি, তাহলে আমরা লিখবো যোগ বহন খরচ, মাটির বহন খরচ। কিভাবে লিখেছি? হ্যাঁ, দুটো যোগ করে দাও। বহন খরচ কত? 3,00,000 টাকা। 4,60,000 টাকা। এটা কি তাহলে ডাইরেক্ট থার্ড 4,60,000। কলামে নিয়ে যাবো দ্বিতীয় না কলামে, সেকেন্ড দ্বিতীয় কলামে কলামে, নেব? দ্বিতীয় কলামে। লিখছি। এটাকে আমরা ওই ইয়া না লিখে, জি, ব্যবহৃত কাঁচামালের ব্যয় না লিখে লিখবো হচ্ছে হলো যে মাটির ক্রয় মূল্য। 4,60,000 টাকা সোজা আমরা লিখি মাটির ক্রয় মূল্য। আচ্ছা, লিখছি। মাটির, আরেকবার বলবেন, আমি স্কিপ করে গেছি, জিনিসটা বুঝতে পারিনি। ওই ব্যবহৃত কাঁচামালের ব্যয় না লিখে আমরা লিখবো মাটির ক্রয় মূল্য। ও আচ্ছা আচ্ছা। লিখছি স্যার। আচ্ছা, মাটির ক্রয় মূল্য, ঠিক আছে। 4,60,000 টাকা দ্বিতীয় ঘরে। মাটির ক্রয় মূল্যের পর তারপরে আমাদের লিখতে হবে কি? যোগ প্রত্যক্ষ খরচ। লিখে ফেলি যোগ প্রত্যক্ষ খরচ। আন্ডারলাইন করে দিচ্ছি প্রত্যক্ষ খরচের হ্যাঁ, হ্যাঁ, নিচে। যোগ প্রত্যক্ষ খরচ আন্ডারলাইন করেন। হয়েছে? জি স্যার। আচ্ছা, বলুন দেখি এখানে প্রত্যক্ষ খরচ কি কি আছে? জ্বালানি খরচ, আর শ্রমিকের মজুরি, আর তারপর ইট খোলার ভাড়া, ইট মাটি খোলার ছানা ভাড়া তো এটা খরচ। কারখানা, ইট খোলার ভাড়া তো কারখানা ভাড়া। ইট খোলার ভাড়া, হ্যাঁ, আচ্ছা, এটা কারখানা না? তাহলে মাটি ছানা করার খরচ, মাটি এটাও তো ছানার খরচ কারখানার উপরি আসবে। ব্যয় এখানে। মাটি ছানার খরচ স্যার, অবশ্যই। মাটি দিয়ে মাটি দিয়ে ইট কিভাবে বানাবে ভাইয়া? না? হ্যাঁ, মাটি ছানা করা খরচ, এটা হচ্ছে কারখানার উপরি ব্যয়, কারণ এটা হচ্ছে পরোক্ষ শ্রম। আচ্ছা, মানে আপনার ইট জি, তৈরি, যিনি ইট তৈরি করে, হুম, জি, সেটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম, আর ছানা করাটা হচ্ছে পরোক্ষ শ্রম। আচ্ছা, এর জন্য এটা হচ্ছে আপনার কারখানা উপরি ব্যয়ের ভিতরে দিতে হবে। আচ্ছা, আর যে ইট তৈরি করবে সেটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম, সেটা হচ্ছে শ্রমিকের মজুরি, ঠিক আছে? তাহলে তো আর নাই, এই দুটাই হ্যাঁ, খরচ। তাহলে লেখেন জ্বালানি খরচ, শ্রমিকের মজুরি। লিখছি 3,40,000। এখন 3,40,000 টাকা দ্বিতীয় ঘরে পার করে দেন। দিছি। এবার দুইটা যোগ করেন, 4,60,000 আর 3,40,000 যোগ করে দেন। 8 লাখ।
পাস করে দিব থার্ড কলামে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত হলো? 8 লাখ। এই যে দেখেন লেখা আছে জি মুখ্য ব্যয়, লেখেন 8 লাখ। আচ্ছা হ্যাঁ উত্তর দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, মুখ্য ব্যয়ের পরের অপশন কি? আমাদেরকে লিখতে হবে যোগ কারখানার উপরি উপরি ব্যয়। ব্যয়। পরিবার। তাহলে লিখে ফেলেন যে যোগ কারখানার উপরি ব্যয়। হ্যাঁ, লেখা জি হয়েছে কারখানার উপরি ব্যয়। জি ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার লেখেন কারখানার উপরি ব্যয়গুলো কি কি, যেগুলো খরচ কারখানাতে হয়। এক, ইট খোলার ভাড়া ও বিদ্যুৎ খরচ প্রতি মাসে। তাহলে লেখেন ইট খোলার ভাড়া ও বিদ্যুৎ খরচ, এই যে এইভাবে লেখেন, উত্তরে দেখেন লেখা আছে ইট খোলার ভাড়া ও বিদ্যুৎ আচ্ছা খরচ 10,000 গুণন 3, কারণ প্রতি মাসে আর আমরা হিসাব করতেছি 3 মাসের। জি ভাই লিখেছি। লিখছো? তারপর হুম। লেখো মাটি ছানা করার খরচ। হ্যাঁ, এই দুইটা ছাড়া তো আমার মনে হয় আর অন্য কিছু নেই। না, অন্য কোনো কিছু নাই। দুইটা লিখে দ্বিতীয় ঘরে লেখো। 30,000 টাকাও দ্বিতীয় ঘরে, হুম। ইয়াও তৃতীয় ঘরে। 20,000, তাহলে কত হলো? 50,000। 50,000। 50,000 50। টাকা তৃতীয় ঘরে পার করে দাও। ওকে। উৎপাদন ব্যয়। এটাই হচ্ছে হলো উৎপাদন ব্যয়, যোগ করে দাও। হুম। 5 8 লক্ষ, লাখ 50। সরি 8 8 লাখ লক্ষ 50,000। 50,000। ক্লোজ করে জি। দাও, শেষ। আচ্ছা, নিচে একটা কথা লেখা আছে সহায়ক তথ্য, এই তথ্যগুলো পড়তে হয়। ম্যাডাম আচ্ছা, পড়েন দেখি কি বলা আছে। কারখানার জ্বালানি খরচ কারখানার উপরি ব্যয়। তবে উৎপাদনকারী প্রতিষ্ঠানের জ্বালানি খরচ যেমন কয়লা, গ্যাস ইত্যাদি ইট উৎপাদনে সরাসরি জড়িত। তাই ইট উৎপাদনের জ্বালানি খরচকে প্রত্যক্ষ ব্যয় হিসেবে দেখানো হয়েছে। হ্যাঁ, দেখেন আমরা কিন্তু জ্বালানি খরচকে সাধারণত সব সময় আমরা কি করি, কারখানার উপরি ব্যয়ের মধ্যেই ইয়া করি, তাই না? জি। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, তো দেখেন এখানে যে কথাটা বলা আছে যে কারখানার জ্বালানি খরচ কারখানার উপরি ব্যয়, তবে ইট উৎপাদনকারী প্রতিষ্ঠানের জ্বালানি খরচ যেমন কয়লা, গ্যাস ইত্যাদি ইট উৎপাদনকারীর সাথে মানে উৎপাদনের সাথে সরাসরি জড়িত। তাই ইট উৎপাদন জ্বালানি খরচকে প্রত্যক্ষ খরচ হিসেবে দেখানো হয়েছে। আমরা কিন্তু সব সময় এই জ্বালানি খরচটাকে কারখানার উপরি ব্যয় হিসেবে ধরি, কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র এই ইটের ক্ষেত্রে এটাকে আমাদের কি প্রত্যক্ষ খরচ হিসেবে ধরতে হবে। ওকে, কোনো জি কোশ্চেন স্যার। আছে? জি। না না। আচ্ছা, তো কোনো কোশ্চেন নাই। তাহলে গ নাম্বার কোশ্চেনে কি বলছে? উৎপাদিত ইটের ব্যয় 8,50,000 টাকা ধরে নিট মুনাফা নির্ণয় করো। নির্ণয় করো। অর্থাৎ ওই যে চলতি কার্যের প্রারম্ভিক মজুত পণ্য যোগ করে চলতি কার্যের সমাপনী মজুত পণ্য বাদ দিয়ে যেটা থাকে জি সেটাই হচ্ছে কি আমাদের উৎপাদিত, নিট মুনাফা। না না না, উৎপাদিত পণ্যের ব্যয়, মানে উৎপাদিত জি ইটের ব্যয়, সেটা হচ্ছে কি আমাদের উৎপাদিত ইটের ব্যয়। 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 আচ্ছা, চলতি আমি ম্যাডাম কার্যের একটু সব এই প্রারম্ভিক মজুত পণ্য মিটিংটা কেটে দিচ্ছি, এগুলো মিটিংটা জি কেটে দিয়ে আমি আবার জয়েন হচ্ছি। হ্যাঁ ম্যাডাম, আচ্ছা কারণ আর আচ্ছা 2 মিনিট আছে, এটা শুরু করলে আবার বিষয়টা ভেজাল হয়ে যাবে। তো আমি আচ্ছা কেটে ঠিক দিয়ে আছে আবার স্যার। জয়েন করতেছি, আপনারা আবার জয়েন হন। ওকে? আচ্ছা স্যার। জি আচ্ছা, আচ্ছা। ওকে। জি আচ্ছা আমরা এখন গ নাম্বারটা করি। হ্যাঁ, আচ্ছা স্যার।
আচ্ছা, গ নাম্বার কোশ্চেনে বলছে উৎপাদিত ইটের ব্যয় 8,50,000 টাকা ধরে নিট মুনাফা নির্ণয় করো। নির্ণয় করতে নির্ণয় হবে। আমরা ছক আগায় ফেলবো। এই যে দেখেন লেখা আছে আশরাফ এন্ড কং বিশদায় বিবরণী 31 মার্চ 2017 পর্যন্ত ত্রৈমাসিক সময়ের জন্য। ছক আগায় ফেলেন, বিবরণ টাকা টাকা টাকা। জি ভাইয়া করেছি। আচ্ছা, তো তোমরা তো জানোই যে সব সময় কি লিখতে হয়, বিক্রয় সবার প্রথমে লিখতে হয়। প্রথম তাহলে বিরো। বিক্রয় হ্যাঁ হ্যাঁ 17 লক্ষ। বিক্রয় হচ্ছে 1 লক্ষ মানে 16 লক্ষ টাকা। 16 লক্ষ টাকা লিখছো, তৃতীয় ঘরে লিখতে হবে। জি জি। তারপর লেখো হুম। বাদ বিক্রিত পণ্যের ব্যয়, ব্র্যাকেটে লেখো পণ্যের গণনা 1। ব্যয়। তারপর লেখো গণনা 1। আচ্ছা ঠিক আছে ভাইয়া লিখেছি। গণনা 1 মানে কি? হ্যাঁ, বুঝাই দিচ্ছি। এবার দেখেন ছকের নিচে এই সম্পূর্ণ পেজে ছক আঁকছেন না ম্যাডাম? জি স্যার, জি স্যার। আচ্ছা, ছকের পাশে মানে ছকের শেষে, জি। ছকের শেষে লিখেন এই যে এভাবে, এই যে লেখেন গণনা 1 বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয়। মানে ছক শেষ হয়েছে যেখানে সেখানে লেখেন যে ছকের নিচে লেখেন গণনা 1 বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। দিয়ে ছক আঁকান, বিবরণ টাকা টাকা। লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, আমরা কিন্তু জানি যে ওই উৎপাদিত ইটের ব্যয়ের সাথে তৈরি ইটের প্রারম্ভিক মজুত পণ্য করতে হবে কি যোগ, আর তৈরি জি। ইটের সমাপনী মজুত পণ্য দিতে হবে কি বাদ। বাদ দিলে আমাদের কি বের হবে? বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, তো জি। বের করে ফেলেন। এই যে দেখেন যেভাবে করা আছে ঠিক ওইভাবে করেন, বুঝতে তো পারতেছেন কিভাবে করতে হচ্ছে। ওই যে আমাদের ওই সূত্র অনুযায়ী, কিন্তু সূত্র অনুযায়ী না, আচ্ছা। যে জি। ওই যে উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে তৈরি ইটের প্রারম্ভিক মজুত পণ্য যোগ করে তৈরি ইটের সমাপনী মজুত পণ্য বাদ দিতে হবে। আর এখানে হুম তো হুম। সবকিছু দেওয়া আছে, এভাবে করে ফেলেন, লিখে ফেলেন। স্যার করছি, বিক্রিত পণ্যের ব্যয় 1,57,000।
লেখা কি হয়েছে? জি স্যার। জি আচ্ছা, তাহলে ওইখানে লিখে ফেলি যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। বিক্রিত পণ্যের ব্যয়ের জায়গাতে লিখে ফেলেন ম্যাডাম। লিখে ফেলছে 8,57,000 বিয়োগ করে দিচ্ছি। আচ্ছা, তারপর লেখেন বাদ পরিচালন ব্যয়। দেখছেন? জি স্যার। এটার নাম হচ্ছে মোট মোট মুনাফার নাম কি? মোট মুনাফা। আচ্ছা, এরপর লেখেন বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের নিচে আন্ডারলাইন। হ্যাঁ হ্যাঁ, আন্ডারলাইন করতে হবে। এবার অফিস আর বিক্রয়, অফিস ও প্রশাসনিক ব্যয়। হ্যাঁ, তারপর লেখেন প্রশাসনিক উপরি ব্যয়। প্রশাসনিক উপরি ব্যয়ের ভিতরে কি কি আছে? অফিস ভাড়া আর যাতায়াত, টেলিফোন, এই দুটোর অফিস। আর বিক্রয় উপরি ব্যয়ের মধ্যে আছে বিজ্ঞাপন খরচ, বিক্রয় কর্মী বেতন। এই অ্যানসারের ভিতরে যেভাবে দেখা যাচ্ছে ঠিক এভাবে করে ফেলেন। দেখছেন না কেমন অ্যানসার? করে ফেলেন। হ্যালো, বিবরণীর ওই ক্লাসটা আমি কিছুদিন পর আবার শুরু করব। হ্যাঁ হ্যাঁ, ওইটাও প্রিমিয়াম ক্লাস ছিল, এটা আরেকবার শুরু করব। অনেকেই রিকোয়েস্ট করতেছে তোমার মতন, তো তখন তুমি ওই ওই হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সেটা করলেও হয়, তোমার ইচ্ছে, তুমি সেটাও করতে পারো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, হয়েছে, করানো হয়েছে, করা হয়েছে, শেষ? হ্যাঁ। বুঝতে পারছেন কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নাই স্যার। রোদসি? 5 লাখ হচ্ছে। আচ্ছা, এই জিনিসটা কি স্যার? নিচে যে লেখা উৎপাদিত প্রারম্ভিক একক যোগ তৈরি একক সমান বিক্রিত একক যোগ উৎপাদনের সমাপনী একক, বইয়ের নিচে লাইনটা লেখা, বইয়ের নিচে। গাইড বই না, গাইড বই না, মেইন বই। এটা কি সূত্র বলে দেওয়া? মেন বই তো ম্যাডাম আমার কাছে নাই। আপনারা তো স্কুলের টিচার, আপনারা তো বই পান, আমাদের তো কেউ বই দেয় না। আমার একটা স্টুডেন্ট বই দিছিল, তবে সেটা হচ্ছে হলো আপনার ইয়ের মধ্যে আছে, মানে প্রাইভেট যেখানে পড়াই যে রুমে ওইখানে আছে। তবে আমার কাছে গাইডের অভাব নাই, কোম্পানির লোকজন মনে করেন যে আমাকে ভালোবাসা দুটা তিনটা করে গাইড দেয়, এমনও দেখা গেছে, বুঝছেন? আচ্ছা। তো আমার 2 সেট করে গাইড দেয় আর কি, একটা আমি প্রাইভেট রুমে রাখি আর একটা বাসায় রাখি। তো এই গাইডে আর কি আছে পাঞ্জার লেকচার এই দুইটাই বেশি নেওয়া হয়, অন্যগুলো তো আচ্ছা, আমি আসলে আপনাকে ওরকম দেখাই, ভালো না। অসুবিধা নেই স্যার। আচ্ছা ম্যাডাম, একটু দেখেন। স্যার কি আমাকে দেখতে পাচ্ছেন? আপনাকে দেখতে পাচ্ছি, তবে হ্যাঁ, আমাকে দেখতে বই তো, পাচ্ছেন। আচ্ছা আমি একটু স্ক্রিনটা বড় করে নিই। হ্যাঁ, স্ক্রিনটা একটু বড় করে নেই। বই কি দেখা যাচ্ছে স্যার?
হ্যাঁ হালকা করে দেখা যাচ্ছে। আচ্ছা নিচেটা একটু দেখা দেখি, যাচ্ছে না, হ্যাঁ নিচের লাইনটা দেখা যাচ্ছে না। নিচে আরেকটু উঁচা করেন তাহলে দেখা যাবে, অথবা আপনি ক্যামেরার ব্যাক ক্যামেরায় আমি যান, ব্যাক দেখাচ্ছি ভাই, ক্যামেরা এই যে দিয়ে দেখেন। দেখেন, এই যে হ্যাঁ হ্যাঁ দেখেন, হ্যাঁ ঠিক আছে। এই যে দেখেন, এই যে লাস্টে যে নিচে লাইনটা একটা লেখা আছে ইঙ্গিত। হ্যাঁ কি লেখা আছে পরের উৎপাদিত প্রারম্ভিক একক যোগ তৈরি একক ইকুয়াল বিকৃত একক যোগ উৎপাদিত সমাপনী একক। এটা ইঙ্গিত দিয়ে দিছে আর কি, এখন এটা কি আচ্ছা বুঝাতে আচ্ছা, চাইছে? বলছে যে উৎপাদিত প্রারম্ভিক একক, জি তারপরে কি তৈরি একক। রোদস্বী বইটা ধরো, রোদস্বী বইটা ধরে মানে রাখো। আমি বুঝতে পারছি। আর কিছু কথা বল, একটা খাতা নেন। নিশ্চিত খাতা তো আছে সাথে। আচ্ছা এখানে যে কথাটা বলছে যে জি উৎপাদিত প্রারম্ভিক এককের সাথে, জি মানে উৎপাদিত প্রারম্ভিক একক যতগুলো হবে জি তার সাথে কি লেখা তৈরি একক। জি জি ধরেন উৎপাদিত প্রারম্ভিক একক 10টা, তৈরি একক 50টা, টোটাল কত? 60। 60টা। এইটা আপনি বিক্রি করছেন হলো 40টা, হাতে আছে 20টা, কত হলো? 60। 60টা। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনার যতগুলো আপনার আগে থেকে হাতে থাকবে এবং যতগুলো আপনি তৈরি করবেন হ্যাঁ এটার সমান হবে আপনার হাতে বর্তমানে অবিকৃত কতগুলো আছে আর জি বিক্রয় করছেন কতগুলো। আচ্ছা। মানে আমি যে ওই যে উদাহরণ দিয়ে বুঝাই দিলাম না, কলমের হ্যাঁ কথা হ্যাঁ দিয়ে যে হ্যাঁ হ্যাঁ বুঝাই হ্যাঁ দিলাম, হ্যাঁ হ্যাঁ জাস্ট ওই ওটা এই যে জিনিসটা। ক নাম্বারটা দিয়ে দেখিয়ে দিয়েছিলেন হ্যাঁ ওইটাই হ্যাঁ মনে হ্যাঁ হয়। হ্যাঁ, ওই ওটাই জিনিসটা হ্যাঁ ওখানে ওটাই বুঝাই দিছে, হ্যাঁ ইঙ্গিত দিয়ে দিছে। হ্যাঁ বুঝতে এটাই। পারছেন কি? এই কোশ্চেনটা জি কিন্তু স্যার। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, ইন্টারমিডিয়েটে কিন্তু অধিকাংশ ক নাম্বারে এই কোশ্চেনটা আসে। জি উৎপাদিত ও ইটের আচ্ছা। পরিমাণ বা উৎপাদিত পণ্যের পরিমাণ নির্ণয় করো। হ্যাঁ, তো এই জি কোশ্চেনটাই কিন্তু সবচেয়ে বেশি আসে ইন্টারমিডিয়েটে। তো হয়তো ভাবছে যে ইঙ্গিত দিয়ে দেই, না ছাড়া হয়তো বা ছেলে মেয়ে নাও পারতে পারে, এর জন্য ইঙ্গিত দিয়ে দিছে। ওকে, আচ্ছা আচ্ছা। তাহলে জি স্যার। আমাদের, ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই কোশ্চেন থাকলে করো। ভাইয়া খ নাম্বারে ওই যে আমরা যে সলভ করলাম ওখানে বলা ছিল যে মাটি মাটি ছানা করা খরচ যেটা, তা মাটি ছানা করা এটা মানে কারখানা ও পরিবারের মধ্যে কেন আসছে, বা মাটি ছানাই করা এই জিনিসটা কি? মাটি ছানা করা ইট তো দেখছো। জি আচ্ছা, ইট তৈরি করার জন্য মাটিটাকে আগে প্রস্তুত করতে হয়, এটাই জি হলো মাটি ছানা করার খরচ। আচ্ছা আচ্ছা। বুঝতে তাহলে পারছো? এটা, ও মাটিতে ধরো যেটা তো ধরো কারখানায় হচ্ছে, আমি এটা তো তোমাকে বলি, কারখানায় জাস্ট হচ্ছে এই লাইক জন্য। তুমি আটা না ছেনে কি রুটি বানাতে পারবা? রুটি বানাইছো না কখনো? না 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 হ্যাঁ, না না ধরো তোমাকে না শুধু আটা দিয়ে দিলাম, তুমি রুটি হবে? না না না। না, ওরকম মাটি থাকলেই তো আর ইট হয় না। মাটিটাকে কি করতে হয়? আচ্ছা আচ্ছা পানি দিয়ে, তারপরে বিভিন্ন উপাদান আছে, আমি জানি না যে কি কি দিয়ে যেন বানায়। তো মাটির সাথে পানি তো মিক্সড করতে হয়, আরো অনেক কিছু কিন্তু কি করে, মিক্সড করে। মিক্সড মিক্সড করে। করে তারপরে সেটা দিয়ে ইট বানায়। আচ্ছা আচ্ছা বুঝতে পারছো? তো এটা হলো জি ছানা জি করার স্যার। খরচ। ওকে, আচ্ছা জি জি। এখন তুমি বলতে পারো যে ছানা করার খরচ কেন পরোক্ষ? হ্যাঁ কেন পরোক্ষ? ধরো তোমার আম্মু রুটি বানায় হ্যাঁ আর তুমি আটাটা ছেনে দাও, ওকে। রুটিটা কে বানায়? তোমার আম্মু নাকি তুমি? আম্মু। তাহলে আম্মু। তোমার আম্মুর শ্রমটা হচ্ছে কি প্রত্যক্ষ, আর তোমার শ্রমটা কি পরোক্ষ। পরোক্ষ, কারণ আমি তো এর জন্য করে দিয়ে ছেড়ে এই দিচ্ছি। মাটি ছানা করার খরচটা হচ্ছে কারখানার উপরি ব্যয়ের মধ্যে ধরতে হবে, আর যিনি ইট তৈরি করেন তার মজুরিটাকে ধরতে হবে হলো তোমার ইয়ের প্রত্যক্ষ মধ্যে, খরচে। প্রত্যক্ষ খরচের ভিতরে। ক্লিয়ার? জি জি জি। আচ্ছা, তাহলে আমরা কি এখন অন্য দুই একটা অঙ্ক প্র্যাকটিস করি নাকি? জি স্যার করতে জি পারি। আমরা অন্যগুলো প্র্যাকটিস করি, যেহেতু বইয়ের এই কয়টা অঙ্কই, এই 3 4 5 থেকেই বইতে আসবে, এর বাইরে মানে বোর্ড আচ্ছা পরীক্ষাতে এর বাইরে আসলে কোনো কিছু আসবে না, এতটুকু গ্যারান্টি আমি আচ্ছা। দিতে পারি।